আছে না? আচ্ছা, যাই হোক, আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র পড়াবো। আমাদের টপিকস আছে মান ব্যবস্থাপনা, সপ্তম অধ্যায়। আর আমরা প্রথমেই শিখবো যে মান কি, তারপরে মান ব্যবস্থাপনা কি। আর একটা ইম্পর্টেন্ট টপিকস যেটা, সেটা হলো এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট টপিকস, যেটা গত সালগুলো প্রশ্ন অবশ্যই এইখান থেকে মানে হয়েছে, অনেকবার হয়েছে। সেটা হলো নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ। তা আমরা প্রথমে জানবো যে মান কি। মান হলো যে একটা পণ্য কি পরিমাণ তার উপযোগ আছে এবং একটা ক্রেতার চাহিদা কিভাবে মেটাইতে পারতেছে, এটাই তার মান। এই মান একটা যে কোনো পণ্যের হতে পারে। একটা মান একটা পণ্য থেকে যদি আমরা 50% উপযোগ পাই, তাহলে আমরা বুঝবো যে এই পণ্য 50% না, অর্ধেক মান সম্পন্ন। আর যদি কোনো পণ্য থেকে আমরা 100% উপযোগ পাই, তাহলে আমরা বুঝবো যে সেই পণ্যটা 100% মানসম্মত। তাহলে আমরা মান সম্বন্ধে কি বুঝলাম? যে চাহিদা পূরণের ক্ষমতাই হলো মান। চাহিদা পূরণের ক্ষমতাই হলো মান। চাহিদা পূরণের ক্ষমতাই হলো মান। এটা একজন মনীষী বলেছেন, মনীষীর নাম হলো এডওয়ার্ড। তিনি বলছেন যে চাহিদা পূরণের ক্ষমতাই হলো মান। তাহলে আমরা মান ব্যবস্থাপনা সম্পর্কে জানবো যে মান ব্যবস্থাপনাটা কি। মান ব্যবস্থাপনা হলো যে পণ্যের ক্রেতার চাহিদা অনুযায়ী বা প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাকে মান ব্যবস্থাপনা বলা হয়। তাহলে আমরা কি বলতেছি? যে পণ্যের মান নির্ধারণ, তারপরে পণ্যের মান সংরক্ষণ, তারপরে পণ্যের মান উন্নয়ন ও নিয়ন্ত্রণকেই মান ব্যবস্থাপনা বলা হবে। সেটা হলো ক্রেতার চাহিদা অনুযায়ী, ক্রেতার প্রত্যাশা অনুযায়ী। তাহলে আমরা মান সম্পর্কে জানলাম, মান ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম। যে আবারও বলি যে কি, যে ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাকেই মান ব্যবস্থাপনা বলা হবে। তাহলে আমরা দুটো টপিক জানা হয়ে গেল। আমরা তৃতীয় নাম্বার টপিকে আসবো যে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ। নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচকে আমরা মূলত 4 ভাগে ভাগ করতে পারি। সেটা আমি বোর্ডে দেখাচ্ছি একটু। প্রথমটা হলো প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয়। নিবারণ ব্যয়, এই নিবারণ ব্যয়টা হলো যে পণ্য উৎপাদনের পূর্বে যে সমস্ত ত্রুটি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, তা প্রতিরোধের জন্য যে ব্যয়টা করা হয় সেটা হলো নিবারণ ব্যয়। তাহলে আমরা কি বললাম? যে পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের ত্রুটি বিচ্যুতি প্রতিরোধের জন্য যে ব্যয়টা করা হয় সেটাকে বলা হবে নিবারণ ব্যয় বা প্রিভেনশন কস্ট। একে আবার 6টা ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হলো প্রশিক্ষণ ব্যয়। প্রশিক্ষণ ব্যয়, পণ্য উৎপাদনের পূর্বেই যদি কর্মীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে রাখি, তাহলে পণ্য উৎপাদনের সময় ত্রুটি বিচ্যুতি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে আসে। তাই আমাদের প্রথমটা হলো কি? প্রশিক্ষণ ব্যয়, যা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত। 2 নাম্বার হলো পণ্যের পুনঃ ডিজাইন ব্যয়। পণ্যের পুনঃ ডিজাইন ব্যয়, আমরা যদি ত্রুটি বিচ্যুতি এড়ানোর জন্য পণ্যটাকে পুনরায় ঢেলে সাজাই বা পুনরায়
আমরা সুন্দর একটা ডিজাইন করি, তাহলে আমাদের কি হবে, পণ্যের কোনো ডিজাইন ব্যয়টা বা ত্রুটি বিচ্যুতি থেকে আমরা রেহাই পেয়ে যাব। তাহলে এটাও একটা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত। তৃতীয় নাম্বার হলো প্রক্রিয়া কোনো ডিজাইন। প্রক্রিয়া কোনো ডিজাইন, আমরা যে পণ্যটা উৎপাদন করতেছি এই ক্ষেত্রে যে প্রক্রিয়াটা ব্যবহার করি, এই প্রক্রিয়াটা যদি আমরা আগে ভাগেই সংশোধন করে রাখি বা ত্রুটি মুক্ত করে রাখি, তাহলে আমাদের পণ্য উৎপাদন করতে গিয়ে কোনো প্রকার ঝামেলায় পড়তে হচ্ছে না বা কোনো ত্রুটি বিচ্যুতি পণ্যটাতে আসতেছে না। 4 নাম্বার হলো ত্রুটি করণ ব্যয়। ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, আমরা যদি পণ্যটাকে উৎপাদন করার পূর্বেই পণ্যের কি কি ধরনের ত্রুটি আসে বা আসতে পারে এই ধরনের চিহ্নিত আগে থেকে যদি চিহ্নিত করতে পারি, তাহলে আমরা কি করব, যে ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়টা থেকে বা মুক্ত পেয়ে যাব, বা এইটাও নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত। 5 নম্বর হলো সংশোধন মূলক কার্যক্রম ব্যয়। আমরা পণ্য উৎপাদনের পূর্বেই যদি আমরা কাঁচামাল অন্যান্য প্রক্রিয়া সংশোধন করে থাকি, তাহলে অবশ্যই সংশোধনমূলক কার্যক্রম ব্যয় থেকে রেহাই পাবো। এটাও একটা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত। এই ধরনের ব্যয় কোম্পানি করে থাকে, কারণ এই ব্যয়গুলো না করলে পণ্যের মান, প্রতিষ্ঠানের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে না। আরেকটা ব্যয় আছে, সেটা হলো 6 নম্বর ব্যয়টা। 6 নম্বর ব্যয়টা আমি উপরে দেখাচ্ছি। সরবরাহকারীদের সাথে কাজ সরবরাহকারীরা কোম্পানিতে বা একটা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, কারণ সরবরাহকারীরা তারা কাঁচামাল অন্যান্য উপকরণগুলো সরবরাহ করে থাকে, তাদের সঙ্গে তারা যাতে উন্নত মানের কাঁচামাল, উন্নত মানের প্রক্রিয়া, উন্নত মানের মেথড তারা যাতে সরবরাহ করে, এই ক্ষেত্রে এই তাদের পিছনেও কিছু ব্যয় হয়, যেটা সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয় বলে গণ্য, যা নিবারণ ব্যয়ের সঙ্গে সম্পৃক্ত। এই হলো নিবারণ ব্যয় বা প্রিভেনশন কস্টের 6টা ব্যয়। এই ব্যয়গুলো কোম্পানি করে থাকে। এবার আমরা জানবো মূল্যায়ন ব্যয়। ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট। মূল্যায়ন ব্যয়কে আবার 3 ভাগে ভাগ করা যায়। মূল্যায়ন ব্যয়টা কি, যে পণ্য উৎপাদনের নিম্নমানের পণ্য উৎপাদন হলে তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে ধরনের ব্যয় হয় তাকেই বলা হবে মূল্যায়ন ব্যয়। নিম্নমানের পণ্য উৎপাদন হলে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় তার জন্য যে ব্যয় হয় সেটি হবে মূল্যায়ন ব্যয়। মূল্যায়ন ব্যয় আবার 3 প্রকার। 1 নম্বর হলো পরিদর্শন। পরিদর্শন। 2 নম্বর হলো নিরীক্ষণ। 3 নম্বর হলো পরিদর্শন, নিরীক্ষণ,
পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয় তিন ধরনের। তাহলে প্রথমে কি করতে হবে, যে মূল্যায়ন ব্যয়টা যে কোম্পানি পণ্য উৎপাদনের সময় কোম্পানি কি করবে, পরিদর্শন করবে। এর জন্য অতিরিক্ত অর্থ, অতিরিক্ত সময়, প্রচেষ্টা কোম্পানির খরচ হয়, সেই ধরনের ব্যয়টাকে বলা হবে পরিদর্শন ব্যয়। আর একটা ব্যয় আছে সেটা নিরীক্ষণ ব্যয়, টেস্টিং কস্ট, যেটাকে বলা হবে যে পণ্য উৎপাদনের সময় পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে ব্যয়টা ব্যয় হবে সেটাকে বলা হবে পরীক্ষণ ব্যয়। আর একটা হলো পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়। পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয় কি, যে পরিমাপ করা বা কতটা টাইমে কতটা পণ্য উৎপাদন হলো সেই দিক থেকে যে মান নিয়ন্ত্রণ করা হয়, সেটার জন্য যে ব্যয় হয় সেটাকে বলা হবে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়। এটা মূল্যায়ন ব্যয়ের মধ্যে, যা নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এটা আমরা সম্পর্কে জানলাম। তাহলে দুই নাম্বার চলে গেল। এক নাম্বার হলো নিবারণ ব্যয় বা প্রিভেনশন কস্ট, দুই নাম্বার হলো যে মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট। এবার আমরা জানবো যে ইন্টারনাল ফেলিওর কস্ট বা অভ্যন্তরীণ ব্যর্থতার দায়। অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হলো উৎপাদন ক্ষমতা জনিত ক্ষতি, কোনো কাজ করার ব্যয়। জনিত ক্ষতি, যে আমরা যদি কাঙ্ক্ষিত উৎপাদন মাত্রা অর্জন করতে না পারি তাহলে আমাদের একটা ক্ষতি হয়ে যায়। একটা মেশিন, ধরা যাক একটা মেশিন কি করা হলো যে 100 ইউনিট উৎপাদন করতে পারবে, সেই ক্ষেত্রে যদি আমাদের নিজেদের ব্যর্থতার কারণে কাঁচামাল সরবরাহ, বৈদ্যুতিক সরবরাহ, অন্যান্য উপায় উপকরণ সরবরাহ থেকে যদি আমরা বিরত থাকি বা না দিতে পারি, তাহলে আমাদের একটা ক্ষতি হয়। যদি আমরা 1000 পণ্য উৎপাদন করতে পারে পার ঘন্টায়, তাহলে আমরা যদি সেখানে 500 পণ্য উৎপাদন করি তাহলে আমাদের একটা ক্ষতি নিজের থেকে সৃষ্টি হয়ে যায়, যেটা আমাদের ইন্টারনাল ফেলিওর কস্টের মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটা কাজ হলো যে কোনো কাজ করার ব্যয়। কোনো কাজ করার ব্যয়, সাপোজ কোনো একটা পণ্য উৎপাদন হওয়ার পর ঠিকঠাক মতো ফিনিশিং হয়নি, যেমন ধরি আমরা আসবাবপত্র দেখা গেল যে আসবাবপত্র উৎপাদন হইল, উৎপাদন হওয়ার পর ব্যবস্থাপক এসে দেখলেন যে আসবাবপত্রটা ভালোভাবে ফিনিশিং হয়নি, পুনরায় আবার যদি ফিনিশিং করার কাজে যদি কর্মচারী নিয়োগ করা হয়, এই ক্ষেত্রে যে ব্যয়টা হবে সে ব্যয়টার নাম হবে কোনো কাজ করার ব্যয়। শেষ করেন, চার্জ নেই, আর অল্প একটু আছে। আরেকটা সেটা হলো বাহ্যিক ব্যর্থতার ব্যয়। বাহ্যিক ব্যর্থতার ব্যয় হলো যে পণ্য বিক্রয়ের পর একটা ওই পণ্যের পিছনে যে ধরনের কোম্পানি খরচ করে সেই ধরনের ব্যয়টাকে বলা হবে বাহ্যিক ব্যর্থতার ব্যয়। যেমন একেও দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হলো ওয়ারেন্টি, দুই নাম্বার হলো মামলা পরিচালনা জনিত ক্ষতি। ওয়ারেন্টিটা কেমন, যে একটা পণ্য উৎপাদন হওয়ার পর কোম্পানি কর্তৃক কোম্পানির পণ্যের মান, পণ্যের উপযোগ ইত্যাদি সংক্রান্ত যে ধরনের লিখিত ডকুমেন্ট একজন ক্রেতার নিকট হস্তান্তর করে,
এই দুইয়ের মধ্যে চুক্তিটাই হলো ওয়ারেন্টি। এই ওয়ারেন্টি মোতাবেক পণ্য বিক্রয়ের পর পণ্য কোনো প্রকার ত্রুটি দেখা দিলে কোম্পানি নিজ খরচে এই ওয়ারেন্টি শর্ত পূরণের ক্ষেত্রে নিজ খরচে সেটা ঠিকঠাক করে দেয়। এই ধরনের ব্যয়কে বলা হবে ওয়ারেন্টি বা বাহ্যিক ব্যর্থতার ব্যয়। আরেকটা বিষয় হলো যে পণ্য বিক্রয়ের পর ক্রেতা বিক্রেতার মধ্যে যে ধরনের কমিটমেন্ট হয়, এই কমিটমেন্টের যদি কোম্পানি বা উৎপাদক শর্ত পূরণ না করে পণ্য ঠিকঠাক করে না দেয়, এই জন্য যদি ক্রেতা কোম্পানির বিরুদ্ধে মামলা করে এবং এই মামলার জন্য যাবতীয় খরচ কোম্পানিকে বহন করতে হয়, সেটা মামলা পরিচালনা খরচজনিত ক্ষতি হিসেবে চিহ্নিত, যা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এই ছিল আমার আজকের প্রফিক্স। আগামী দিন অবশ্যই ভালোভাবে অন্য একটা প্রফিক্স নিয়ে আলোচনা করা হবে। সবাই সুস্থ থাকুন।